আসসালামু আলাইকুম, নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা স্ট্রাকচারটা খুব সহজভাবে কিভাবে শেখা যায় এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি সেন্টেন্স 5 ধরনের, তাই না? অর্থানুসারে সেন্টেন্স কয় ধরনের? 5 ধরনের। এটা যে অর্থানুসারে 5 ধরনের হলো, এই 5 ধরনের স্ট্রাকচারের 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ভিন্ন ভিন্ন, এই জন্য অর্থও দেয় ভিন্ন ভিন্ন, তাই না? প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কি জানি? শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। এই এক স্ট্রাকচার, এক অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েই বাদ বাকি স্ট্রাকচারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এবং সেই টেকনিকটাই আমি তোমাদেরকে বলবো আজকে, ঠিক আছে? ইতিপূর্বে বলেছি, তোমাদের অনেকে ক্লাসে ছিল, অনেকে ছিল না। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে কি থাকে? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কি সবসময় থাকে? না, থাকতেও পারে, নাও পারে। তারপরে কি থাকবে? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকবে। তারপরে কি থাকে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন, প্রোনাউন প্লাস অ্যাডভার্ব, এইভাবে থাকতে পারে, তাই না? এবং শেষে অবশ্যই কি হবে? ফুল স্টপ হবে। তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানলাম, যেটা কোনো কিছু বর্ণনা করতে ব্যবহার হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কি? বর্ণনামূলক বাক্য। এই শব্দটাই যদি তোমরা মনে রাখো যে বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, তাহলে আর কাকে বলে আর আলাদা করে মুখস্থ করা লাগছিস না, ঠিক আছে? এবং পরীক্ষা হলে কিন্তু তোমরা এটা লিখবা না যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমি কিন্তু লিখতে বলি নাই, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা, স্ট্রাকচার লিখবা, তার একটা উদাহরণ কি লিখতে পারো? আই অ্যাম রিডিং ইংলিশ। আই অ্যাম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়তেছি বা পড়ছি, তাই তো? এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটা কি আছে? অক্সিলারি ভার্ব আছে, আছে তো? তারপরে কি আছে? ইংলিশ আছে, নাউন, তাই তো? এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কয়ভাবে গঠন হয়? 2 ভাবে। এক হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা হচ্ছে ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এবার আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা পড়েছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি পড়লাম? সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে, থাকতেও পারে, নাও পারে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? অবশ্যই অক্সিলারি ভার্বটা থাকবে। ওই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ব্র্যাকেটে লিখতেছি যে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও পারে, ওই অক্সিলারি ভার্বটাই শুরুতে চলে আসবে। শুরুতে আসলে কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুরুতে আসলে কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। বোঝা গেছে? তোর কি বুঝেছিস? শুধুমাত্র ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব যদি থাকে, ওই যে কথাটা, ওটাই শুরুতে আনলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেছে? তাহলে আমি যদি একবার অ্যাসার্টিভ সেন্টেন্স হুবহু লিখতে পারি একবার, তার বাদে বাদ বাকি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার আর মুখস্থ করা লাগতেছে না। ওই স্ট্রাকচার লেখার সময় আমি ওই যে লিখেছি সাবজেক্ট, তারপরে লিখেছি অক্সিলারি ভার্ব যদি থাকে, যে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যখন লিখবো ওটা আর ঘিরবো না, কারণ অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে ওইটা শুরুতে না এসে কি করলাম? বাদ বাক্য হুবহু বসাই দিলাম, এবং শেষে কি করব? এটা জিজ্ঞাসা চিহ্ন দেব, তাই তো? তাহলে ওই যে একটা সেন্টেন্স বললাম যে আই অ্যাম রিডিং ইংলিশ, তাই না? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হতো? অ্যাম আই রিডিং ইংলিশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এই যে আমি এই যে কথাটা বললাম যে শুধু অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলেই স্ট্রাকচার হয়ে যায়, তোমাদের সামনে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে, যেটা এ নাম্বারে রয়েছে, অক্সিলারি ভার্ব যুক্ত, তাই না? এটা মিলাই দেখো তো আমার কথা ঠিক আছে কিনা, কোনো পার্থক্য আছে? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসছে না, আর কোনো পার্থক্য আছে? নেই। এবার তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর একটা ধরন কি আছে? ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব। ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে
ওখানে ওই অক্সিলারি ভার্বটা নিয়ে আসার সময় আর কি নিয়ে আসবা, ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব নিয়ে আসবা। এবার দেখো তো ওই যে স্ট্রাকচারটা রয়েছে ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, এখানে কি দেয়া রয়েছে, ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব আর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি? পার্থক্য খুঁজে পাইছো? ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব সামনে আসছে, বাদ বাকি সব রয়েছে। এখানে একটা পার্থক্য আছে, সেটা কি? ওই যে ভার্বের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ভার্বের পরে আমরা যত কিছু লিখছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব লিখছি না, ওইগুলো ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্বে নেই। আছে? নেই। সহজ না? ওইগুলো কিন্তু আর লেখা লাগছিস না ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্বে। ঠিক আছে, এই পার্থক্যটুকু খেয়াল করতে হবে। তাহলে আচ্ছা গেল স্ট্রাকচার। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আসো। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু এখানে স্ট্রাকচার যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত। কিভাবে লিখবা? এই স্ট্রাকচারটা যদি লিখতে চাও, ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি বলছিলা? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ছিল, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছো না? এবার ইম্পারেটিভ সেন্টেন্স লেখার সময় সাবজেক্টও বাদ দাও, অক্সিলারি ভার্ব যদি থাকে এটাও বাদ দাও, শুরু করবা কি দিয়ে? ভার্ব দিয়ে। একটা স্ট্রাকচার হয়ে গেল। ঠিক আছে, আবার ওই যে ভার্ব দিয়ে শুরু করতেছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওই ভার্বের আগে আবার ডু নট দাও। কি দাও? ডু নট। আর একটা স্ট্রাকচার হয়ে গেল। অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স তিন ভাবে গঠন হয়। ঠিক আছে, আচ্ছা ভার্ব দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, ডু নট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। বুঝতে পারছি? এবার লেট দিয়ে যে ইম্পারেটিভটা শুরু হয়, সেখানে দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের টোটাল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা লিখে দাও। লিখে এই সাবজেক্টের আগে শুধুমাত্র কি দিতে হবে? লেট দিতে হবে। এটা তো তোদের বুঝতে একটু কষ্ট হয়েছিল, তাই না? তাহলে কি করব আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার থেকে বাদ বাকি স্ট্রাকচার গুলো আমাদের মাথায় রাখবো। ইম্পারেটিভের ক্ষেত্রে কি করতেছি? ভার্ব দিয়ে শুরু করতেছি। আর কিভাবে শুরু করতেছি? ডু নট প্লাস ভার্ব দিয়ে শুরু করতেছি। বুঝতে পারছিস সামিয়া? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার তো আমাদের কোনো ঝামেলা নেই। অ্যাসার্টিভ রয়েছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? ইম্পারেটিভে। ইম্পারেটিভে সাবজেক্টও রাখবো না, অক্সিলারি ভার্বও রাখবো না, রাখবো কি? ভার্ব দিয়ে রাখবো। প্রথমটা লিখবো ভার্ব দিয়ে শুরু, দ্বিতীয়টা লিখবো ডু নট প্লাস ভার্ব, বাদ বাকি যা আছে হুবহু দিয়ে দেবো। এবার তৃতীয় নাম্বারটা হচ্ছে সবকিছু পূর্বে লেট বসাই দেব, তাই না? কিন্তু ওখানে একটা কথা লেখা আছে, লেট এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা রয়েছে, সাবজেক্ট লেখা রয়েছে, কিন্তু ওখানে কি লেখা রয়েছে? লেট এরপরে সাবজেক্ট তবে অবজেক্টিভ। এই কথাটা লেখা আছে না? সাবজেক্ট তবে সাবজেক্টের কোন রূপ হবে? অবজেক্ট রূপে। কোনো ঝামেলা আছে? তাহলে এটাও কিন্তু হয়ে গেল। এবার ইম্পারেটিভ গেল, তারপরে কি? অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সে কি করো? অপটেটিভে অ্যাসার্টিভে যে পুরো স্ট্রাকচার রয়েছে ওটা রেখে দাও, রেখে দিয়ে এর আগে কি দাও? মে দাও, MAY, মে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওটার স্ট্রাকচার হয়ে গেল। আর ওই অপটেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি থাকে এই কথাটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, বাদ বাকি যা আছে হুবহু লিখে দিবা। তাহলে অপটেটিভ গেল। বাদ বাকি কি থাকলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এই যে বিস্ময়সূচক যে বাক্যটা রয়েছে এখানে তোমাকে মনে রাখতে হবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হট এ বা এন্ড দিয়ে শুরু হয়, অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়। ঠিক আছে, এটাও কিন্তু তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে কিছুটা মিল রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে কিছুটা মিল রয়েছে। পার্থক্যটা কোথায়? শুরুতে কি বসবে? হট এ বা এন, তারপরে কি বসতে পারে? নাউন প্রোনাউন। তারপরে কি দেওয়া রয়েছে এখানে? নাউন প্রোনাউন প্লাস বি। এই তো, এই জায়গায় একটু ঝামেলা হচ্ছে। তাহলে এখানে এই দ্বিতীয় নাউন প্রোনাউন মানে হচ্ছে ওই জায়গায় তোমরা সাবজেক্ট লিখে দিতে পারো। ঠিক আছে সামিয়া, এই শুরুতে যে আমরা লিখছি, তাই না,
হট এ লিখছি না, ওই এক্সক্লেমেটরি হট এর পরে নাউন বা প্রোনাউন, তারপরে এখানে আমরা ওই যে নাউন প্রোনাউন লিখা দ্বিতীয় নাউন প্রোনাউন ওই জায়গায় যদি তুমি সাবজেক্ট দিয়ে দাও প্লাস বি তাহলে তো সহজেই যাচ্ছে। এই যে এইটুকুর পূর্বে শুধুমাত্র হোয়াট এ বা হাউ বসাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এটা দিয়ে দ্বিতীয় যে নাউন প্রোনাউন রয়েছে ওখানে সাবজেক্ট দাও, এস ইউ বি সাব, তাহলে সহজেই যাচ্ছে। সাবজেক্ট প্লাস বি, বি মানে কি বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, তাই না? উদাহরণ হোয়াট এ স্কাউন্ডেল ইউ আর, ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? আচ্ছা এখান থেকে যেহেতু একটু কঠিন হয়ে যাচ্ছে, প্রথমটা নাও, দুটোটা লেখা লাগবে না ওটা জানার জন্য, এবং হাউ প্লাস অ্যাডজেক্টিভ এটা লেখো। প্রথমটা হট এর দুটো দেওয়া রয়েছে না ওখানে, হট এর প্রথমটা হাউ এর প্রথমটা, তাহলে হাউ নাইস, তারপরে কলম দাও, আমি এখানে লিখে দিতে পারি বা খাতায় আমি লিখে দিতে পারি যে কিভাবে আমি বলতে চাচ্ছি, কিভাবে আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওটা লিখে নিছি না, এক্সক্লেমেটরি, ঠিক আছে? এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা প্রথম স্ট্রাকচারটা কিভাবে দেওয়া রয়েছে, হোয়াট এ অথবা ইয়ান, এ অথবা ইয়ান, তারপর কি দেওয়া রয়েছে, নাউন হতে পারে প্রোনাউন হতে পারে, এই তো। এবার নাউন প্রোনাউনের পরে আমরা ওই অ্যাসার্টিভের কাছে ফিরে যাব। অ্যাসার্টিভ কি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে। সাবজেক্টের পরে কি ছিল, অক্সিলারি ভার্ব যদি থাকে, হ্যাঁ ওই অক্সিলারি ভার্ব যদি থাকে ওই জায়গায় আমরা বি ভার্ব দেব, বি বি এম ইজ আর ওয়াজ আর, শেষে এই চিহ্ন দিলাম, এটা হয়ে গেল। এক্সাম্পল এক্সাম্পল দেখো, এবার সহজ হয়ে যাবে। হোয়াট এ স্কাউন্ডেল, স্কাউন্ডেল মানে কি বদমাশ, SCOUNDREL স্কাউন্ডেল, এটা গেল। ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে বি ভার্ব, একটা প্রকার গেল। আর একটা প্রকার কি জানতে বলতেছি, হাউ দি, হাউ এর পরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, হাউ এর পরে কি বসবে, অ্যাডজেক্টিভ। তারপরে কি বলতেছে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে আমরা কি দেব, বি ভার্ব দেব, তাই তো? এবং শেষে কি চিহ্ন থাকবে, এক্সক্লেমেটরি যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা থাকবে। তাহলে হাউ নাইস, নাইসটা কি অ্যাডজেক্টিভ, দা হাউসটা কি সাবজেক্ট, ইজটা কি বি ভার্ব। এবার তোমরা এটা দেখো তো সহজ হয়েছে কিনা, এই যে স্ট্রাকচারটা লিখে দিলাম এটা কি সহজ হয়েছে, সহজ হয়েছে না? তাহলে এইভাবেই লেখো, যেটা সহজ হয় সেভাবেই লেখো, বুঝতে পারছি? এদের কাছে সবাই লিখে নিবা, তোর লিখে নিবা, ঠিক আছে? তাহলে এটা ওর কাছে লিখে নিবা, লিখে এইভাবেই লিখবা, এখানে যে থাক আছে থাকুক, সমস্যা নেই। তো তোমরা লেখা ওই দুটো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ওই দুটো লেখো, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।